Hello student, I am Anjan Datto and you are watching Anjan sir classes. আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্ট এটা আমরা জেনে নেব। কী বেসিক কনসেপ্ট রয়েছে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে? দেখো, ফার্স্ট হচ্ছে ডোমেস্টিক টেরিটরি। ডোমেস্টিক টেরিটরি মানে কি বুঝি? আমরা সাধারণত বুঝি যে যেখানে আমাদের কোনো ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, যেখানে আমরা ফ্রিলি যে কোনো সময় মুভ করতে পারি, তাকেই ডোমেস্টিক টেরিটরি বলি, তাই তো? তা সেটাই এখানে বলা আছে, ডোমেস্টিক টেরিটরি রেফার্স টু জিওগ্রাফিক্যাল টেরিটরি অ্যাডমিনিস্ট্রেট বাই গভর্নমেন্ট উইদিন হুইচ পার্সন গুডস অ্যান্ড ক্যাপিটাল সার্কুলেটস ফ্রিলি। অর্থাৎ যে টেরিটরিটা গভর্নমেন্ট কী করছে, অ্যাডমিনিস্ট্রেট করছে, এবং যে টেরিটরির মধ্যে কোনো ব্যক্তি, গুডস এবং ক্যাপিটাল একদম ফ্রিলি সার্কুলেট করতে পারে, তাকে আমরা ডোমেস্টিক টেরিটরি বলি। কিন্তু বিইং এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, আমাদের ডোমেস্টিক টেরিটরি সম্বন্ধে আরও কিছু পয়েন্ট জানা দরকার। তার জন্য দেখো আমরা তার পরের অংশে চলে আসছি। তার পরের অংশে কি বলা হচ্ছে দেখো, ইন অ্যাডিশন টু পলিটিক্যাল ফ্রন্টিয়ার্স, মানে এর আগে যেটা আমরা দেখলাম, ইন অ্যাডিশন টু পলিটিক্যাল ফ্রন্টিয়ার্স ডোমেস্টিক টেরিটরি অলসো ইনক্লুড। এগুলো ছাড়াও ডোমেস্টিক টেরিটরি আরও কিছু জিনিস ইনক্লুড করে। সেগুলো কি, সেগুলো একটু আমাদের জেনে নিতে হবে। কী করে? ফার্স্ট হচ্ছে শিপস অ্যান্ড এয়ারক্রাফট ওনড অ্যান্ড অপারেটেড বাই নর্মাল রেসিডেন্ট বিটুইন টু অর মোর কান্ট্রিজ। ঠিক আছে, মানে আমাদের দেশের রেসিডেন্ট, সে যদি কোনো শিপ অথবা কোনো এয়ারক্রাফট ওন করে এবং সে যদি দুটো অথবা তার বেশি কান্ট্রিতে সেটা অপারেট করে, তাহলে ওই পার্টিকুলার টাইমে ওই শিপ অথবা ওই এয়ারক্রাফট যে জায়গা দিয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা ডোমেস্টিক টেরিটরি হিসাবে ধরবো। ধরে নাও আমাদের জাহাজটা আমাদের যে জলের নটিক্যাল মাইলস আছে সেটাকে, সীমাটাকে পার করে ইন্টারন্যাশনাল ওয়াটারে চলে গেছে, কিন্তু যেহেতু ওই জাহাজটা আমাদের এবং এটাকে অপারেট করছে আমাদের দেশের রেসিডেন্ট, সুতরাং ওই পার্টিকুলার জায়গাটা আমরা কি বলবো, ডোমেস্টিক টেরিটরি হিসাবে ট্রিট করব। এয়ারক্রাফটের ক্ষেত্রেও তাই। ফিশিং ভেসেলস, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস রিগস অ্যান্ড ফ্লোটিং platforms operated by the resident of a country in the international water where they have exclusive rights of operation. দেখবে এছাড়া ফিশিং ভেসেলস থাকে, তারা ইন্টারন্যাশনাল ওয়াটারে ফ্লোট করে। অয়েল এবং ন্যাচারাল গ্যাস রিগস থাকে, ঠিক আছে, মানে এগুলো অ্যাকচুয়ালি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসও খুব হাইলি ইনফ্লেমেবল, তার জন্য এদেরকে জলের মধ্যে ট্যাঙ্কে রেখে দেওয়া হয়। এবং সেই ট্যাঙ্কটা যদি কোনো ইন্টারন্যাশনাল ওয়াটারের মধ্যে থাকে, কিংবা যদি কোনো ফ্লোটিং প্ল্যাটফর্ম থাকে যেটা ইন্টারন্যাশনাল ওয়াটারে আছে, এবং ওইখানে ওই ইন্টারন্যাশনাল ওয়াটারে ওটাকে রাখার যদি আমাদের দেশের রেসিডেন্টের একটা এক্সক্লুসিভ রাইট থাকে, তাহলে ওই অঞ্চলটাকেও আমরা ডোমেস্টিক টেরিটরি হিসাবে গ্রহণ করব। নেক্সট হচ্ছে অ্যাম্বাসিজ, কনসুলেটস অ্যান্ড মিলিটারি এস্টাবলিশমেন্ট অফ এ কান্ট্রি লোকেটেড অ্যাব্রড। আমাদের দেশের অ্যাম্বাসি বিভিন্ন দেশে আছে, কারণ কোনো আমরা ধরো বিদেশে গেলাম, সেখানে পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো বিষয়ে আমরা কোনো প্রবলেমে পড়লাম, তখন আমরা কোথায় কন্ট্যাক্ট করবো? অবশ্যই অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট করবো হেল্পের জন্য। নেক্সট হচ্ছে কনসুলেটসে, আমাদের দেশের অফিসিয়ালসরা যখন কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে বিদেশে যায়, তখন তারা যে অফিসটাকে থেকে অপারেট করে তাকে আমরা কনসুলেটস বলি। অথবা আমাদের দেশের মিলিটারি এস্টাবলিশমেন্ট অন্য দেশের সাথে জয়েন্ট মিলিটারি ভেঞ্চার কিছু করে থাকে, সেখানে আমাদের দেশের যে মিলিটারি ক্যাম্পগুলো হয়, সেই সমস্ত জায়গাগুলো, এগুলো সমস্তই বিদেশে হচ্ছে, সেই পার্টিকুলার জায়গাগুলোকে আমরা আমাদের ডোমেস্টিক টেরিটরি বলে গণ্য করব। ওকে, নেক্সট আমরা চলে আসছি কি, ডোমেস্টিক টেরিটরি ডাজ নট ইনক্লুড। এবার ডোমেস্টিক টেরিটরির মধ্যে কোনগুলো পড়ে না? এম্বাসিজ, কনসুলেট অ্যান্ড মিলিটারি এস্টাবলিশড অফ এ ফরেন কান্ট্রি। যেমন আমাদের অ্যাম্বাসি বিদেশে আছে, তেমনি বিদেশের অ্যাম্বাসি আমাদের দেশে আছে, বিদেশের কনসুলেট আমাদের দেশে আছে, বিদেশের মিলিটারি এস্টাবলিশমেন্ট আমাদের দেশে আছে। তাহলে যে জায়গায় এইগুলো আছে, সেই জায়গাগুলো আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়বে না। ঠিক আছে, নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইকস ইউএনও, WHO এক্সেট্রা লোকেটেড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ এ কান্ট্রি। যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, ধরো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অথবা WHO, তারা যদি আমাদের দেশের মধ্যে তাদের এস্টাবলিশমেন্ট থাকে, তাহলে ওই পার্টিকুলার এরিয়াগুলো আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়বে না। হলো, নেক্সট আমরা চলে আসি নর্মাল রেসিডেন্ট। কাকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো? Normal resident refers to an individual or an institution who ordinarily reside in the country and whose center of economic interest, most important part এটা, also lies in that country. তাহলে কোনো পার্সন হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, সে যদি আমাদের দেশে 1 বছরের বেশি সময় ধরে আমাদের দেশে বসবাস করে বা আমাদের দেশে অপারেট করে, এবং তার ইকোনমিক ইন্টারেস্ট যদি আমাদের দেশের সাথে লাই করে, অর্থাৎ সেই ব্যক্তিটা আমাদের দেশেই রয়েছে, আমাদের দেশেই উপার্জন করছে, আমাদের দেশেই সেটাকে
খরচ করছে, ঠিক আছে, বা সেই ফার্মটা আমাদের দেশে অপারেট করছে এবং সে যা তৈরি করছে আমাদের দেশেই বিক্রি করছে এবং যে ইনকামটা পাচ্ছে সেই ইনকামটা আমাদের দেশের এমপ্লয়ি নিয়ে তাদের পিছনেই খরচা করছে, অর্থাৎ তার বেসিক ইকোনমিক ইন্টারেস্ট যদি আমাদের দেশের মধ্যেই লাই করে, তখন তাকে আমরা কি বলবো, নর্মাল রেসিডেন্ট। ওকে, সিটিজেন বলবো না, কিন্তু সিটিজেন আলাদা, রেসিডেন্ট আলাদা। সিটিজেন আমরা পরে আসছি। নেক্সট আমরা চলে আসি, দেখো এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি, এই যে আমরা একটু আগে আমি তো আন্ডারলাইন করলাম সেন্টার অফ ইকোনমিক ইন্টারেস্ট, যেটা বললাম ইম্পর্টেন্ট, সেটাই লেখা আছে সেন্টার অফ ইকোনমিক ইন্টারেস্ট ইমপ্লাইজ টু থিংস। এই সেন্টার অফ ইকোনমিক ইন্টারেস্ট বলতে কি বোঝায়, এটা দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে। এক হচ্ছে দ্য রেসিডেন্ট লিভস অর ইজ লোকেটেড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি, আইদার ওই রেসিডেন্ট আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরিতে বসবাস করে অথবা আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরিতে তার লোকেশন রয়েছে। The resident carries out basic economic activities of earning, spending and accumulation from that location. এবং যেখানে সে অপারেট করছে সেখানেই সে আর্নিং করছে, সেখানেই সে সেই আর্নিংটাকে খরচ করছে অ্যান্ড অ্যাকুমুলেট করছে, এবং অর্থাৎ যে আর্নিং করছে সেই আর্নিংটাকে সেখানে সঞ্চয় করছে, অ্যাকুমুলেশন করছে, ঠিক আছে। তাহলে ওই রেসিডেন্ট যদি যে অঞ্চলে অপারেট করছে সেখানেই সে উপার্জন করছে, সেখানেই সে সেটাকে খরচ করছে এবং সেখানেই সে সেটাকে অ্যাকুমুলেট যদি করে, তখন তাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সেন্টার অফ ইকোনমিক ইন্টারেস্ট। ওকে, নেক্সট চলে আসি কি, নেক্সট হচ্ছে যে ফলোয়িং আর নট ইনক্লুডেড আন্ডার দ্য ক্যাটাগরি অফ নর্মাল রেসিডেন্ট। ঠিক আছে, এই মানে এই নিম্নে কতগুলো ক্যাটাগরি আছে যাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো না। কারা? ফরেন ভিজিটার্স অ্যান্ড ট্যুরিস্ট, যারা ভিজিটার অথবা ট্যুরিস্ট আছে আমাদের দেশ দেখতে এসছে, তাদেরকে বলবো না। ফরেন স্টাফ অফ এম্বাসিজ, অফিসিয়ালস, ডিপ্লোম্যাটস অ্যান্ড মেম্বার্স অফ দ্য আর্মড ফোর্সেস অফ এ ফরেন কান্ট্রি লোকেটেড ইন দ্য গিভেন কান্ট্রি। এম্বাসিতে যে সমস্ত এমপ্লয়িজরা কাজ করছে, কনসুলেটে যে সমস্ত অফিসিয়ালরা কাজ করছে বা ডিপ্লোম্যাটসরা কাজ করছে, আর্ম ফোর্সেসের যে সমস্ত মেম্বাররা আমাদের দেশে, মানে অন্য দেশের আর্ম ফোর্স মেম্বাররা আমাদের দেশে রয়েছে, তাদেরকে আমরা রেসিডেন্ট বলবো না। International organization like UNO, WHO, etc., they are considered as normal resident of international areas. আচ্ছা, এমপ্লয়িজ হবে এখানে, এমপ্লয়িজ অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর কনসিডার্ড অফ। আচ্ছা, এবার বলেছে যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, UNO, WHO, সেই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যারা যে সমস্ত ডিপ্লোম্যাট অথবা যে সমস্ত অফিসিয়ালস বা এমপ্লয়িরা কাজ করছে, তারা যদি 1 বছরের বেশি সময় ধরে কাজ করে আমাদের দেশে, 1 বছরের বেশি সময়, 2 মাস 3 মাসের জন্য আসলে চলে গেল ছাড়া হবে না, 1 বছরের বেশি সময় ধরে যদি তারা কাজ করে, তাহলে তাদেরকে আমরা আমাদের দেশের নর্মাল রেসিডেন্ট বলবো। এই জন্য দেখা আছে, দেখো, এমপ্লয়িজ অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর কনসিডার্ড অ্যাজ রেসিডেন্ট অফ কান্ট্রিজ টু হুইচ দে বিলং অ্যান্ড নট অফ দ্য ইন্টারন্যাশনাল এরিয়া। যে অঞ্চলে তারা কাজ করছে বা যে দেশে তারা কাজ করছে, তারা সেই দেশের নর্মাল রেসিডেন্ট হিসাবে গণ্য হবে। এবার এক্সেপশন কি রয়েছে? এক্সেপশন রয়েছে যে ইফ এমপ্লয়িজ আর ওয়ার্কিং ইন অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মোর দ্যান 1 year, দে বিকাম দ্য রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ফ্রম হুইচ অর্গানাইজেশন ইজ বিং অপারেটেড। কিন্তু এই যে একটু আগে বললাম যে এমপ্লয়িজদের এমনি যারা যদি 1 বছর কম সময় তারা যদি অপারেট করে, তাহলে তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট বলছি না। কিন্তু যদি এক্সেপশন কী হবে, যদি সেই এমপ্লয়ি 1 বছরের বেশি সময় ধরে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে, তাহলে সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে অঞ্চলে লোকেটেড রয়েছে সেই এরিয়ার নর্মাল রেসিডেন্ট হিসাবে ওই এমপ্লয়িরা গণ্য হবে। ঠিক আছে, ক্রিউ মেম্বার্স of foreign vessels, commercial travelers and seasonal workers provided their stay is less than 1 year. দেখো, বিভিন্ন জাহাজের ক্রিউ মেম্বার্স থাকে, ঠিক আছে, ফরেন ভেসেলের ক্রিউ মেম্বার্স থাকে, কমার্শিয়াল ট্রাভেলার থাকে অথবা সিজনাল ওয়ার্কার থাকে। ধরো নেপাল থেকে কিছু লোক আমাদের দেশে কাজ করতে আসলো, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদের দেশে কাজ করতে আসলো, আবার চলে গেল, তাহলে তাদেরকে আমরা কি বলছি? সিজনাল ওয়ার্কার। সেই সমস্ত সিজনাল ওয়ার্কার যারা আমাদের দেশে আসছে কিন্তু 1 বছরের কম সময় থাকছে, এই যে দেখো লেখা আছে স্টে ইজ লেস দ্যান 1 year, তাদের যদি স্টে 1 বছরের কম সময়ের জন্য হয়, তাহলে তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট হিসাবে গণ্য করব না। বর্ডার ওয়ার্কার্স, দে আর কনসিডার্ড অ্যাজ নর্মাল রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি হোয়ার দে লিভ অ্যান্ড নট হোয়ার দে ওয়ার্ক। ধরে নাও নেপাল থেকে কেউ ইন্ডিয়াতে প্রতিদিন, এরকম আছে লোক,
যে নেপালে বর্ডারে থাকে তারা, নেপাল এবং নেপালের তারা সিটিজেন, তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসে কাজ করছে, ঠিক আছে? সকালবেলা আসছে, তারা কাজ করছে, আবার বিকেলবেলা তাদের টেরিটরিতে চলে যাচ্ছে, মানে বর্ডার ক্রস করে নেপালে চলে যাচ্ছে, আবার পরদিন সকালবেলা এসে কাজ করছে, আবার বিকেলবেলা তারা তাদের টেরিটরিতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমাদের দেশে, এবং তারা এই কাজটা ধরে নাও 2 বছর 4 বছর, মানে অনেক 1 বছরের অনেক বেশি সময় ধরে করছে, সেটা করলেও তাদেরকে কিন্তু আমরা নর্মাল রেসিডেন্ট হিসাবে গণ্য করব না, ঠিক আছে? কারণ তারা রিসাইড করছে কোথায়, তাদের ইকোনমিক ইন্টারেস্ট কোথায় লাই করছে, যেখানে অঞ্চলে তারা থাকছে। অর্থাৎ কাজ করতে হয়তো ইন্ডিয়া এসে, কিন্তু যখন তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশে চলে যাচ্ছে, মানে তাদের দেশে চলে যাচ্ছে বর্ডার ক্রস করে, সেখানেই কিন্তু তাদের ইকোনমিক ইন্টারেস্ট লাই করছে। সুতরাং তাদেরকে কখনোই আমাদের দেশের নর্মাল রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে না। তারা যেখানে থাকছে, যেখানে তাদের ইকোনমিক ইন্টারেস্ট লাই করছে, সেখানকার নর্মাল রেসিডেন্ট হিসেবে তারা গণ্য হবে। ওকে, তাহলে মোটামুটি কাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো, কাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো না, নর্মাল রেসিডেন্ট হওয়ার কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো। নর্মাল রেসিডেন্ট হওয়ার ক্রাইটেরিয়া মেনলি দুটো, একটা হচ্ছে 1 বছরের বেশি সময় কাজ করতে হবে, থাকতে হবে সেখানে, এবং তার ইকোনমিক ইন্টারেস্ট ওই অঞ্চলে লাই করতে হবে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো। আর যারা 1 বছরের কম সময় থাকছে বা সেখানে কাজ করছে কিন্তু তার ইকোনমিক ইন্টারেস্ট অন্য কোথাও লাই করছে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো না, ঠিক আছে? তাহলে নর্মাল রেসিডেন্ট কারা, নর্মাল রেসিডেন্টের ক্রাইটেরিয়া কী, কাদেরকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো, কাদেরকে নর্মাল রেসিডেন্ট বলবো না, এই ব্যাপারগুলো তোমরা মোটামুটি বুঝে গেলে। ডোমেস্টিক টেরিটরি কী, কোনটাকে ডোমেস্টিক টেরিটরি বলবো, ডোমেস্টিক টেরিটরি আন্ডারে কোনগুলো পড়বে, কোনগুলো পড়বে না, এগুলোও বুঝে গেলে। তাহলে আজকে এই অবধি আমরা শেষ করছি। ভিডিওটা ভালো হলে একটা লাইক, এবং যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও। ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও। গুড ডে।